অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হতে পারে। মন্তব্য মির্জা ফখরুলের। ভোটের আকাঙ্ক্ষা বিতর্কিত করলে আবার অধিকার হারাবে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবে। গণঅভ্যুত্থানের নৃশংসতা বিষয়ক জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট। ফেব্রুয়ারিতে পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। মুক্ত হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। 16 বছর পর আনন্দস্রোতে সিক্ত হচ্ছেন পরিবার স্বজনের ভালোবাসায়। যখন রায় হয়েছে তখন থেকে তো আমাদের ঘুম সব শেষ, মানে শুধু অপেক্ষার পালা। আমি বিস্ফোরক মামলার জন্য আমি এই কয়েকদিন কারাগারে ছিলাম। যারা নিরপরাধ জেলখানায় এখনো বন্দী আছে তাদের নিঃশর্ত দাবি করতে হবে। সিসি ক্যামেরায় ধরা পড়ল গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের বেপরোয়া হামলা। বিদেশি মুদ্রা সহ 1.5 কোটি টাকা ছিনতাই। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, পার হওয়ার সঙ্গে লোকগুলো অ্যাটাক করছে। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিছে, নিতে পারি নাই। ভাইয়ের মাথায় আঘাত করে ঝুড়ি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে গণ আন্দোলনে প্রাণ দিয়েছিলেন কলেজ ছাত্র আহনাফ। প্রিয় গিটারেই তার স্মৃতি খুঁজে ফেরেন স্বজনরা। ভাইয়া নাই, এগুলো মানে পড়ে থাকে, গিটারও বাজানো হচ্ছে না, গান গাওয়া হচ্ছে না, গেমসও খেলা হচ্ছে না। ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে 10 নাম্বার চলে যায়। তো লাস্ট ওর সাথে আমার কথা হয় 4:48-এ। এটাই শেষ কথা। অনুপ্রবেশ ঠেকাতে রণসাজে সীমান্তে সেনা মোতায়েন। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন স্থানে ধরপাকড়ের শিকার অবৈধ অভিবাসীরা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহরা। তখন শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবরে যাচ্ছি। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আশা করছেন অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছিল এক আলোচনা সভার আয়োজন। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে জোর করে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, মাথা চারা দিয়ে উঠবে অন্য শক্তি। বিএনপি মহাসচিব বলেন, কে ক্ষমতায় আসবে সেটা বড় বিষয় নয়, নির্বাচন কেন্দ্রিক সংস্কার কাজ দ্রুত শেষ করে ভোট আয়োজনের পথে চলা উচিত। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। জুলাই আগস্ট আন্দোলনের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যভাগে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্ক। এ সময় ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আহ্বান জানান। আর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চান অন্তর্বর্তী সরকার প্রধান। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে নানা ইস্যুতে বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথে বৈঠক করেন। এ সময় তিনি ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনামলে দেশ থেকে চুরি হওয়া $1 বিলিয়ন পুনরুদ্ধারে সহযোগিতা চান। এ সময় লাগার্ড অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন।
সাইডলাইন বৈঠকে জাতিসংঘের মানবাধিকার প্রধান কমিশনার ভলকার তুর্কের সাথেও বৈঠক করেন। এ সময় তুর্ক জানান, জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত নৃশংসতার ওপর জাতিসংঘের তদন্ত মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে, যা ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশ করা হবে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চান সহযোগিতা। জানান, সাম্প্রতিক মাসগুলোয় মিয়ানমার থেকে বেড়েছে অনুপ্রবেশ। এ ব্যাপারে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন ভলকার তুর্ক। বলেন, সংশ্লিষ্টদের সাথে করবেন আলোচনা। পরে প্রকৃতি ও জলবায়ু বিষয়ক পৃথক সেশনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শামীম রেজা, যমুনা নিউজ। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর কারামুক্ত হলেন বিডিআর সদস্যরা। পরিবার স্বজনদের দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। সন্তানদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের ফুলের মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, আর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন 127 জন, যাদের মধ্যে 12 বন্দী ছিলেন হাই সিকিউরিটিতে। অনেকে বেরিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় শেখ হাসিনা সরকারকে তাদের জীবনের অমূল্য 16 বছর ফিরিয়ে দেওয়ার দাবিও তোলেন অনেকে। গত রোববার পিলখানা ট্র্যাজেডির পর বিস্ফোরক মামলায় অভিযুক্ত আসামিদের জামিন দেন আদালত। জীবন থেকে 16টা বছর গেছে, কিরম আর লাগবে? বিনা অপরাধে জেল কাটছি, বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর। জীবন তো শেষ। আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই, তাহলে আমার বয়স 65, যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। এর অনুভূতি আল্লাহ আজকে বাইর করছে ভাই, মুখের উপর আপনাদের উসিলায় বা ছাত্রদের উসিলায় আজকে আমরা বাইর হয়েছি। 16টি বছর আমাকে কে ফিরিয়ে দিবে? আমি বিনা অপরাধে 16 বছর ধরে জেলখানা ছিলাম, তাই তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি আজকে বাইরে নিতে পারছি। যেসব সেনা অফিসার ছিল তারা আমাদের অফিসার ছিল না, তারা আমাদের গার্জিয়ান ছিল। আমরা তাদেরকে মারতে পারি না। তারা অনেক অফিসার আমাদের সহযোগিতায় তারা পিলখানা থেকে বেঁচে বেরিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আপনার কাছে জানতে চাই, মুক্ত বিডিআর সদস্য আর তাদের স্বজনরা কি বলছেন, তাদের অভিব্যক্তি কেমন? যে আসলে দীর্ঘদিনের প্রতীক্ষা, আপনি নিশ্চয়ই সেটা বলছিলেন যে দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘ বছরের প্রতীক্ষা, অবশেষে অনেক জল্পনা কল্পনা, আলোচনা, সমালোচনা, অনেক কিছু ঘিরে বা অনেক কিছুর পর অবশেষে কেউ 14, কেউ 13 এরকম বা গড়ে 15 থেকে 16 বছর পরে কারাগার থেকে বা কারামুক্ত হলেন বিডিআর বিদ্রোহের ওই ঘটনায়, হত্যা মামলায় এবং পরবর্তীতে বিস্ফোরক মামলায় যাদেরকে জামিন দেওয়া হয়েছে, এবং হত্যা মামলায় যারা আসলে খালাসপ্রাপ্ত এবং ওই মামলায় যারা উচ্চ আদালত থেকেও যারা খালাসপ্রাপ্ত হয়েছিল, অর্থাৎ যাদের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি, ওই ঘটনায় যারা জড়িত ছিল না, আদালতে যাদের ওই বিডিআর বিদ্রোহের এবং হত্যাকাণ্ড বা বিস্ফোরকের ঘটনায় যাদের প্রমাণিত নয়। তো সেই মানুষগুলো আসলে বলছিলেন যে তাদের জীবন থেকে দীর্ঘ 17 বছর তাদের এই বা 16 বছর তাদের জীবন থেকে একেবারে নাই হয়ে গেছে। একজন ছেলের সাথে কথা হচ্ছিল, তার নাম হচ্ছে বিল্লাল। সেই ছেলেটা কলেজ পড়ে অবস্থায় নিজের ইচ্ছায় সে চাকরি নিয়েছিল বিডিআরে, এবং তৎকালীন বিডিআরে চাকরি নিয়ে 1 বছর মাত্র তিনি চাকরি করেছেন। চাকরি করে তিনি প্যারেড করতে এসেছিলেন ঢাকায়। সেই প্যারেড করার সময় আসলে শুরু হয়, তার পরের দিনই শুরু হয় আসলে বিডিআর বিদ্রোহ 2008 সালের 25 ফেব্রুয়ারি। তো সেই মামলায় তাকে খালাস দেওয়া হয়েছিল। খালাস দেওয়ার পরেও তিনি আসলে মামলা করেছিলেন। তো যে ছেলেটা কিশোর থেকে কেবল তরুণ অবস্থায় পতিত হয়ে পরবর্তী চাকরি নিলেন, তার জীবনে এরকম 16 বছর ধরে তিনি কারাগারে ছিলেন। তো এরকম বিল্লালের মতো হাজারো বা শত শত গল্প এই মানুষগুলোর, এরকম 150-150 বেশি মানুষের বা প্রায় 200 মানুষের, এই যে যারা মুক্ত হলেন কেরানীগঞ্জ থেকে বা কাশিমপুর কারাগার থেকে, প্রতিটা পরিবারের গল্পগুলো এরকম। যারা 3 মাস বয়সেই বাচ্চাকে রেখে কারাগারে গিয়েছিলেন, সেই বয়সে বাচ্চারা এখন বড় হয়ে গেছে। তো এই যে কারোর স্বামী, কারো সন্তান, কারো বাবা, কারো এরকম আত্মীয় স্বজন যারা এত বছর পরে কারাগার থেকে মুক্ত হয়ে যে জড়িয়ে ধরা, ফুল দিয়ে বরণ করা, সেটা আসলে একটা আবেগঘন পরিস্থিতি, একটা আবেগ আপ্লুত পরিস্থিতি এই কারাগারের সামনে। তো সেই পরিস্থিতি ইতিমধ্যে 41 জন যারা এখান থেকে তারা বের হয়ে গেছেন, পরিবার পরিজনে তারা ইতিমধ্যে তারা ফিরে গেছেন বা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দর্শক এ পর্যায়ে কাশিমপুর কারাগারের সামনে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, 127 বিডিআর সদস্যদের মধ্যে সবাই কি কারাগার থেকে ইতোমধ্যে বেরিয়েছেন এবং তারা কি বলছেন, তাদের স্বজনরা কি বলছেন জানাবেন। আসলে 127 জন গাজীপুরের যে কাশিমপুর কারাগার, সেই কারাগার থেকে বের হবে। এর মধ্যে কিন্তু আসলে 52 জন বের হয়েছে, আর বাকি জন রয়েছে এখনো। তাদের কাগজপত্র আসলে যাচাই করা হচ্ছে। এখানে আসলে বিভিন্ন বাহিনীরা এসেছেন, র্যাব বাহিনী, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, সব ধরনের বাহিনীরা এসে আসলে জেলার কাছে গিয়ে আসলে তাদের কাগজপত্রগুলো আসলে যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করার পরে আসলে তাদেরকে আসলে নিশ্চিত করে তারা আসলে বের দিচ্ছে, আসলে তারা বের হচ্ছেন। এখানে কিন্তু আসলে প্রত্যেকেরই স্বজনরা আসলে অবস্থান করছেন যারা বের হবে। সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে বান্দরবন, রাঙামাটি, বিভিন্ন জেলা থেকে আসলে তারা এসেছেন। এখানে আসলে তাদের স্বজনরা বের হবে সেই সংবাদের খবর পেয়ে আসলে সকাল 7টা থেকে এই কাশিমপুর কারাগারে তারা অবস্থান করছেন। আরেকটু বিষয় জানিয়ে রাখি, এখানে হচ্ছে গাজীপুর কারাগার 1, কারাগার 2, কারাগার 3, কারাগার 4 এবং হাই সিকিউরিটি, মোট 5টি কারাগার থেকে আসলে তারা বের হচ্ছেন। এর মধ্যে আসলে সবচেয়ে বেশি আসলে বের হচ্ছেন যে কারাগার 2 থেকে, সেখানে প্রায় 91 জন, আর বাকিরা হচ্ছে বিভিন্ন কারাগারে রয়েছেন, সেখান থেকে তারা বের হচ্ছেন। এখন কিন্তু আসলে 2 নম্বর কারাগারে যে 91 জন রয়েছেন, সেই 91 জনের যে যাচাই বাছাই সেটা কিন্তু করছেন, তারা যাচাই বাছাই করে বের করছেন। এখানে কিন্তু আসলে স্বজনরা দেখতে পাচ্ছেন আসলে ফুল নিয়ে অপেক্ষা করছেন, আর যারা অনেকেই বের হচ্ছেন তাদেরকে আসলে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সেখানে কিন্তু আসলে কান্নায় আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন, জড়িয়ে যাচ্ছেন। কারো ভাই বের হচ্ছে, কারো বাবা বের হচ্ছে, কারো মামা বের হচ্ছে, কারো কাকা বের হচ্ছে। এইভাবে আসলে প্রতিজনেই বের হচ্ছে। বেরোনোর পরে আসলে গেটের ফটকে তাদের ফুলের শুভেচ্ছা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন। বাবু, সবশেষ খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর গুলশানে 2 মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান 2 এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান তাদের কাছে US ডলার, ইউরো ও নগদ টাকা সহ প্রায় 1.5 কোটি টাকা ছিল। মঙ্গলবার রাত 9:30 রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আমির হামজা ডিসিসি মার্কেটের সামনের ব্যস্ততম রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন। সাথে ছিলেন চাচাতো ভাই কাদের শিকদার আর কর্মচারী দুলাল মোল্লা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেল যোগে কিছু দূর যেতেই তাদের ওপর হামলে পড়ে একদল দুর্বৃত্ত। রড দিয়ে পিটিয়ে আর দেশীয় অস্ত্রের এলোপাতারি কোপে জখম করে 2 ভাই কাদের ও হামজাকে। এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ US ডলার, ইউরো সহ নগদ প্রায় 1.5 কোটি টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। মঙ্গলবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। পরে সেখান থেকে তাদের নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে কাদের শিকদার, আর হাসপাতালের বিছানায় শুয়ে আমির হামজা জানান সেই রাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, যাওয়ার পরে ডিসিসি মার্কেট পার হওয়ার সঙ্গে কিছু লোক পার হচ্ছে, আমার বাইকে কালকা করছে, পার হওয়ার লোকগুলো হঠাৎ করে অ্যাটাক করছে। পরিবারের সদস্যদের অভিযোগ পূর্বশত্রুতার জেরেই ঘটেছে এমন ঘটনা। দাবি করেন দ্রুতই যেন দোষীদের নিয়ে আসা হয় শাস্তির আওতায়। তাদের কাছে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, আঘাতে সেখানে তারা মাটিতে লুটে পড়ে, দুইজনই লুটে পড়ে, বিভিন্ন জায়গায় জখম আঘাত। ও ইয়াসিন বড় ডাকাত, আগে একবার আমার ছেলে দিয়ে বাড়ি ফেলতে গেছিল, তাও গোপালগঞ্জে লেগে গেছিল, আত্মীয়ারি নাই। এবারটা কুবাইছে 20-30 জন মানুষই টাকা কাটিয়ে দিয়েছে। অবস্থা বাড়ির অসুবিধে, কুবাই নিয়ে মাথায় কুবাইছে, অসুবিধা আর কি, বাঁচবে কি না বাঁচবে তার কোনো সন্দেহ নেই। এই ঘটনায় গুলশান থানায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে আসামিদের বিরুদ্ধে। গুলশান থানায় মামলা রুজু হয়ে গেছে, আর অজ্ঞাতনামা 10-12 জন আসামির নামে মামলা হয়েছে। তো বাদী কিছু তথ্য দিয়েছে, যেটা তদন্তের সাথে এখন আপনাদের জানানো যাচ্ছে না। আমরা তথ্যগুলো যাচাই বাছাই করছি গুরুত্বের সাথে। আমাদের পুলিশের একাধিক টিম আসামি গ্রেপ্তারের জন্য এবং লুঠিত টাকা উদ্ধারের জন্য চেষ্টা চলতেছে। মামলার বাদী দুলাল জানান, হেলমেট পরা থাকায় তেমন একটা আঘাত পাননি তিনি, তবে এ ঘটনায় আতঙ্কের কথা জানান তিনি। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিছে, নিতে পারি নাই। ভাইয়ের মাথায় আঘাত করে ঝুড়ি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর
পরে আমরা বাইক থেকে পড়ে গেছি, আমাকে 4-5 জন ঘিরে মনে করেন উদ্যম পা দিয়ে হাত দিয়ে মারধর করছে। ইট ছিল, মাথায় হেলমেট ছিল, এই জন্য মাথা আমার আঘাত লাগেনি অতটা, কিন্তু ওদের গুরুতর অবস্থা। তবে ব্যস্ততম সড়কে এমন ছিনতাই ও হামলার ঘটনায় আতঙ্কিত নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে 26 ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব 2। রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা জানায় দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলা ছিনতাই করত তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এসব মামলায় তারা কারাগারেও ছিল বলে জানায় র‍্যাব। আটক 26 ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে। গিটার বাজাতে ভালোবাসত, স্বপ্ন দেখত নিজের একটা ব্যান্ড দল হবে। কারো অধীনে চাকরি নয়, বড় হয়ে স্বাধীনভাবে করতে চেয়েছিল ব্যবসা। বলছি একাদশ শ্রেণীর ছাত্র শাফিক উদ্দিন আহমেদ আহনাফের কথা। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের জীবন বিসর্জন দিয়েছিল নির্ভীক আহনাফ। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। দুরন্ত কিশোর আহনাফের গিটারের এই তাল কেটে গেছে পুলিশের বুলেটের নির্মম গুলিতে। রয়ে গেছে আহনাফের ভালোবাসার গিটারটা, যেটা আঁকড়ে ধরে স্মৃতির দিন গুনছেন আপনজনেরা। কথা ছিল বন্ধুদের সাথে অংশ নেবে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায়, কিন্তু 4 আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে একটা জ্বলন্ত স্বপ্নের অবসান হয়। প্রিয় গিটারটার যত্নে রেখে যাওয়া আদনানের একমাত্র ছোট ভাইয়ের পৃথিবীটা হঠাৎ থমকে গেছে। এখন ভাইয়া নাই, এগুলো পড়ে থাকে, গিটারও বাজানো হচ্ছে না, গান গাওয়া হচ্ছে না, গেমসও খেলা হচ্ছে না। হয়তো ভাইয়ের সাথে যদি আমি 4 আগস্ট যেতাম, ভাইয়াকে নিয়ে আসতে পারতাম। যাই নাই বলে ভাই আর ফিরলো না। পাজর ভাঙা কষ্ট নিয়ে মায়ের মনে পড়ে আহনাফ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত চিত্রগুলো। জানে যে শার্ট প্যান্ট পরলে আমি ওকে যেতে বাধা দিব, এর জন্য ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে 10 নাম্বার চলে যায়। তো লাস্ট ওর সাথে আমার কথা হয় 4:48-এ, এটাই শেষ কথা। ওকে আমি যখন ফোন দেই তো বলতেছি যে বাবা কারফিউ দিয়ে দিবে 6টায়, তুমি বাসায় আসো। বলছে হ্যাঁ আমি বাসায় আসতেছি, তুমি টেনশন করো না, আমি আসতেছি। আহনাফের প্রিয় বিড়ালকে মা পরম যত্নে রাখেন। সারাদিন মনে পড়ে আদনানের ছোট ছোট চাওয়া পাওয়া, ভালো লাগাগুলো। মা কম, ফ্রেন্ড বেশি ছিল। ও আমার সাথে ওই সব ধরনের কথাবার্তা বলবে, সব আবদার আমার কাছে, সব কিছুই আমার কাছে। আর ফুচকাটা বেশি পছন্দ করত। ও গিটারের খুব পাগল ছিল, খুব শখ করে গিটারটা কিনেছিল। ওর খাওয়া দাওয়া একদিকে, ফুটবল খেলা একদিকে, ফুটবল শুনলেই ও দৌড় দিবে। শাসনের সুরে কথা বলা আহনাফের বাবার থেকে থেকে মনে হয় ছেলের কথা। রাত জাগলে খুব বকতেন ছেলেকে, বলতেন তাড়াতাড়ি ঘুমাতে, কিন্তু সেই ঘুম যে সারা জীবনের জন্য হবে ভাবেনি কোনোদিনও। তুই যদি এভাবে রাত জাগোস, পরীক্ষা দিবি কেমনে? তুই তো রেজাল্ট খারাপ করবি, তাতেই ঘুমা সবসময় ঘুমায় বলতাম। যে আমি হয়তো ঘুমায় বলছি, যে সে যে একেবারে ঘুমায় যাবে, এটা আমি আর বুঝতে পারিনি যে আমার এই ঘুমানো বলাটাই মনে হয় আমার কাল হয়ে দাঁড়িয়েছে, যে আমার ছেলে চিরতরে ঘুমায় যাবে। ওর ইচ্ছা ছিল যে বড় একটা ব্যান্ড শিল্পী আর করবে, ব্যান্ডের মধ্যে নয়, গিটার সবসময় পছন্দ করতো। পৃথিবীর সব না বলা কথা বন্ধুদের সাথে শেয়ার করতো আহনাফ। গিটারের সুরেই সবচেয়ে বেশি মনে পড়ে বন্ধুদের সদা হাস্যোজ্জ্বল আহনাফকে। ও যেদিন ফার্স্ট আন্দোলনে যায়, ওই দিন কলেজ ড্রেসে গিয়েছিল, তো ওই দিন আর কি বলেছে যে অনেকে ব্যথা পেয়েছে। তো তখন আমরা ফ্রেন্ডরা সবাই অনেক হাসাহাসি করে বলছিলাম যে পুলিশ গুলি করলে কি হবে, এখনই তো তোমার যা অবস্থা, তুমি তো সেফ জোনে ছিলা। তো ও তখন বলেছিল যে তখন তো ভালো হবে, শহীদ হব। ও হচ্ছে সাহস। ওর একটা কথা যে মামা যাব, যদি মরি বীরের মতন মরবো, আমি শহীদ হব দেশের জন্য। ওর একটাই কথা, যদি আমি আন্দোলনে মারা যাই আমি শহীদ। ওর এছাড়া কোনো ইয়া ছিল না যে ভয়, আল্লাহ যদি যাই গুলি করে ফেলে কি হবে, ও এটার কোনো ইয়া ছিল। ওর ছিল যে আমি যাব, দেশকে স্বাধীন করে ফিরবো। দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ হবে। আহনাফের ধারণ করা সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে, এমন প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন তার বাবা মা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানো অটোরিকশা চালক স্মাইলের চিকিৎসা ইস্যুতে গ্রেফতার চিকিৎসক সহ 5 জন জামিনে মুক্ত হচ্ছেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে যে কোনো সময় মুক্তি পাবেন তারা। এর আগে বুধবার তাদের জামিন মঞ্জুর করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত। 17 জানুয়ারি বিকেলে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতাল থেকে থানায় ডেকে নিয়ে মেডিকেল অফিসার ডাক্তার সাদি বিন শামস সহ 5 জনকে গ্রেফতার দেখায় হাতিরঝিল থানা পুলিশ। 19 জুলাই হাসপাতালের সামনে গুলিবিদ্ধ স্মাইলকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ করা হলেও ভাইরাল ওই ছবির আগে ভিডিওতে স্মাইলকে টেনে হাসপাতালে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তখন চিকিৎসক সহ অন্যদের ওপরও চলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি। যমুনা টেলিভিশনে প্রচারিত এই রিপোর্ট আদালতকে দেখান 5 জনের আইনজীবী। পরে তাদের জামিন মঞ্জুর করে আদালত। আমদানির পর বাড়তি ভ্যাট সহ নানা অজুহাতে 25 টন খেজুরের চালান সংগ্রহ করেনি আমদানিকারকরা। চট্টগ্রাম কাস্টমসে চলছে সেগুলোর নিলাম। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, খেজুরের চালান সংগ্রহ না করার পিছনে আমদানিকারকরা আসলে কি যুক্তি দেখিয়েছে এবং এখন নিলাম কোন পর্যায়ে চলছে, নিলামের সবশেষ চিত্র জানতে চাই আপনার কাছে। মাত্র নিলাম যে কার্যক্রম সেটা শেষ হলো, 1,90,00,000 টাকা সেটা সংরক্ষিত মূল্য রেখেছিল কর্তৃপক্ষ। সর্বোচ্চ দর উঠেছে 75,10,00,000 টাকা হয়েছিল। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন এর আগে আমদানিকারক সেটি নেয়নি, এর আগে গত বছরের 24 সেপ্টেম্বর একই লটটি নিলামে তোলা হয়েছিল। সে সময় সর্বোচ্চ দর উঠেছিল 1,01,00,000 টাকা। কিন্তু সেই সময় যে দরদাতা তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এই যে নিলামের পণ্যটা তোলা হয়েছে তারপরে কাস্টমের ডিউটিটা কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে সে 50 থেকে 60 লাখ টাকার একটা লোকসানে পড়ে যায়। এই লোকসানটা সে পুষিয়ে আসতে পারবে না বলেই সেই খেজুরের লটটি সে ছাড়িয়ে নেয়নি, যেটি আবার পুনরায় আজকে নিলামে তোলা হলো। প্রায় 4 মাসের মাথায় নিলামে তোলা হলো এবং এই নিলাম প্রক্রিয়ায় যেটা দর দেওয়া হয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ থেকে 1,90,00,000, তার বিপরীতে মাত্র 75,10,000 টাকা দর উঠেছে। এবং এই নিলাম কার্যক্রমটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। যে সর্বোচ্চ দরদাতা তার সাথে আমরা কথা বলেছি, সেটা বলছে যে তাকে যদি কাগজপত্র যে জটিলতা, যে নিলামের পণ্য ছাড়িয়ে আনতে, সেটা যাতে দ্রুত করা হয় এবং নিলাম কার্যক্রমটা যাতে আরেকটু বেগবান করার জন্য যে সকল কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করার সেগুলো যাতে করা হয় সেই দাবিটা তারা জানিয়েছেন। তোহার জুবায়েদ, ধন্যবাদ আপনাকে। এই মেয়ে সস খাবে, প্রাণ সস এই নাও, মজা না খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণ সস, সসের বস। গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে গণমাধ্যমের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বৈঠক হয়েছে। সকালে রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে এই বৈঠক হয়। এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তারা, ব্রিটিশ হাইকমিশন, জাপান, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালি দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামল আহমেদ সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে সংস্কারের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করছে গণমাধ্যম সংস্কার কমিশন। এর আগে বুধবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সাথেও বৈঠক হয় কমিশনের। টেলিভিশনে ঘণ্টা প্রতি বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ এবং সম্প্রচার কমিশন গঠন চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রেজিস্ট্রিকৃত ডাকযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওয়েনার্সকে পাঠানো এই নোটিশে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। নতুবা জনস্বার্থ বিবেচনায় আদালতের আশ্রয় গ্রহণের কথা বলেন। নোটিশে বলা হয়, বিজ্ঞাপনের নির্ধারিত সময়সীমা না থাকায় টেলিভিশন অনুষ্ঠান উপভোগের ক্ষেত্রে দর্শক শ্রোতাদের মধ্যে বিরক্তি তৈরি হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, লিগ্যাল নোটিশে আমি বলছি, তারা যদি এই 8 থেকে 10 মিনিট পর্যন্ত তারা প্রতি ঘন্টায় বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ না করে, তবে আমি উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জনস্বার্থ মামলার আওতায় একটা রিট পিটিশন দাখিল করব এবং সে ব্যাপারে আমি প্রস্তুতি গ্রহণ করেছি। জনজীবনে ব্যাপক ক্ষতি এবং মানবিক সংকটের কথা বিবেচনায় নিয়ে সেন্ট মার্টিন ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও
পর্যটন রক্ষা উন্নয়ন জোট। দুপুরে রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে হয় সংবাদ সম্মেলন। জোটের চেয়ারম্যান শিবলুল আজম কুরেশি বলেন, হোটেল রিসর্ট মালিক সহ সব শ্রেণী পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। ফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে। তাই মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান সংগঠনটির নেতারা। টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা মুখ থুবড়ে পড়েছে বলা যায়। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অনিশ্চয়তায় ভুগছেন এবং যারা শ্রমিকরা তাদের কর্ম হারাচ্ছেন। গোড়া থেকেই দাবি করে আসছি যে স্বাভাবিক পর্যটন কার্যক্রম ওখানে 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যেন চালু রাখা হয়। সরকার যে কাজটা করা সেটা করো, আমাদের কাজ যেটা করার আমরা সেটা করব। সারা দেশের মহাসড়কে চলাচল করা স্লিপার বাসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। আবেদনে বলা হয়, নিয়ম নীতির বাইরে অবৈধভাবে চলছে বাসগুলো। আনফিট বাসগুলোকেও রূপান্তর করা হচ্ছে স্লিপার হিসেবে। নিম্নমানের চেসিসে কোনো ধরনের সেফটি ফিচার ছাড়াই অধিক উচ্চতা ও ধারণ ক্ষমতা নিয়ে এসব স্লিপার কোচ তৈরি করা হয়। তার উপর লাক্সারি ক্যাটাগরির ভাড়াও নেওয়া হয়। কোনো রকম অনুমতি ছাড়াই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস। রিটে এ বিষয়ে রুল সহ নির্দেশনা চেয়েছে অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান। শেরপুরে অভিযান চালিয়ে এনসিটিভি বিনামূল্যে বিতরণের প্রায় 9,000 বই জব্দ করেছে পুলিশ। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদরের ধাতিয়াপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঢাকাগামী একটি পিকআপ থেকে জব্দ করা হয় 8ম থেকে 10ম শ্রেণীর বিনামূল্যের প্রায় 9,000 বই। পরে চালকদের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়। বইগুলো কুড়িগ্রামের রৌমারী থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেওয়া হচ্ছিল। এই লেনদেনে জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। জব্দকৃত বইগুলো সদর থানায় রাখা হয়েছে। সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকায় বিচারিক আদালত নির্বাহী বিভাগের হাতে জিম্মি বলে মনে করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংবিধানের 116 অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টে জারি করা এমন রুলের শুনানি শেষে একথা বলেন রিটকারীদের এই আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শিশির মনির বলেন, 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন থেমে আছে। অবিলম্বে সংবিধানের এই অনুচ্ছেদটি অবৈধ ঘোষণা হওয়া উচিত। গত বছরের 25 আগস্ট হাইকোর্টের 10 জন আইনজীবী 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট করেন। রিট আবেদনে বলা হয়, অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকার কারণে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপ দেখা যায়। এটি বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে। 27 অক্টোবর এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সকালে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। রেজিমেন্টের সদস্যদের প্রতি চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি করা থেকে বিরত থাকতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি ও হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। বলেন, এমন মন্তব্য বিভাজন তৈরি করবে, কেননা জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিএনপি 16 বছর আন্দোলন করেছে এবং ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে ছাত্র জনতা। বিএনপির এই নেতা হুঁশিয়ার করে বলেন, প্রয়োজনে আবারও সুষ্ঠু নির্বাচনের জন্য রাস্তায় নামবে বিএনপি। জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে
অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইউনূস একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময়ে এইসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। ডিসেম্বরে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়েও খুশি নন উৎপাদকরা। আবারও দর সমন্বয় করতে চান তারা, সেজন্য নতুন প্রস্তাব গিয়েছে ট্যারিফ কমিশনে। তবে সিদ্ধান্ত আসার আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে, সীমিত করা হয়েছে মিল গেটের কার্যক্রম। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, সয়াবিন তেলের সাথে পোলাওয়ের চাল কিনতে বাধ্য করছে একাধিক কোম্পানি। বাণিজ্যের সব যুক্তি যেন বাংলাদেশে এসে হার মানে। যেমন ধরুন ভোজ্য তেল। গেল অক্টোবর আর নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম 2 দফা বাড়ে। বুকিং রেট দাঁড়ায় $1145। ডিসেম্বরে সেই দাম আবারও কমে $1064 হয়। 2 দফা শুল্ক কমায় সরকারও, তারপরও ডিসেম্বরে দেশে সয়াবিন তেলের দাম না কমে উল্টো বেড়েছে। এরপর কিছুদিন সরবরাহ স্বাভাবিক ছিল, ইদানিং তা আবার কমেছে। রাজধানীর টাউন হল বাজারে বোতলজাত সয়াবিন তেলের চিরচেনা কার্টনের স্তূপ নেই, বরং রাইস ব্র্যান্ড আর সানফ্লাওয়ার তেলের দাপট। ডিলারের থেকে পণ্য আসছে যেন অঙ্কের হিসাব কষে। যেমন এক কোম্পানির 5 লিটারের বোতল বেশি মিললে আরেক প্রতিষ্ঠান দিচ্ছে শুধুই 1-2 লিটারের প্যাকেজ। সেসব আনতেও বাধ্যতামূলক কিনতে হবে পোলাও চাল। আমরা কাস্টমারের কাছে এখন বর্তমানে তেল দিতে গেলে পোলার চালের কথা বললে তারা পোলার চাল নেবে না, তবে তেল তারা নিবে। তখন আমরা তো আর এইভাবে দিতে পারতেছি না কাস্টমারকে। সোয়াবিনের বিকল্প কিছু কিছু কাস্টমার সরিষা নিচ্ছে, আবার যাদের একটু ইনকাম ভালো, আর্থিক অবস্থা ভালো, তারা সানফ্লাওয়ারও নিচ্ছে। আবার যারা একটু নিয়ম, তারা তো আর এই প্যাকেজ তো বটেই না। 1 লিটার সোয়াবিন 175, এটা কিন্তু অনেকজন হিমশিম খায়। সেক্ষেত্রে তারা কেউ কেউ কিছু খোলা তেল ব্যবহার করে। রোজার আগেই দাম বাড়ে যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না, সংকট দেখা যাচ্ছে। বুঝছেন, রোজার আগে রোজার ভিতরে আমরা খাই, তো বাজার পুরো বেশি খাই। পাইকারি ভোজ্য তেল বেচাকেনায় সবসময় সরগরম থাকে পুরান ঢাকার মৌলভীবাজার। এত মানুষের জটলা শুধু সয়াবিন তেলের ডেলিভারি অর্ডার বা ডিও কিনতে। সেই স্লিপ মিল গেটে দেখালেই মিলে তেলের চালান। ইদানিং সেই যোগান কমেছে। কোনো মিলই সঠিকভাবে মাল দিচ্ছে না, আর মাল দিচ্ছে না বলেই আমাদের বাজারের এই অবস্থা। আমাদের কোনো বেচা কেনা নাই। সিটি মিলে আপনার পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই না দেওয়ার কারণে মেঘনা মিলের উপরও একটু প্রেশার পড়ছে, যার ফলে আপনার কিছুটা যানজট আছে। ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে দীর্ঘদিনের। একই চাপে পড়ে অন্তর্বর্তী সরকার। গত 9 ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকের পর সয়াবিন তেলের দর লিটারে 8 টাকা বাড়াতে সম্মত হয় সব পক্ষ। তারপরও বাজারে যোগান স্বাভাবিক না হওয়া নতুন খবর দিচ্ছে। গত 6 জানুয়ারি ভোজ্য তেলের দাম বাড়াতে ট্যারিফ কমিশনে নতুন প্রস্তাব পাঠিয়েছে মিল মালিকদের সংগঠন। ডলারের যে রেট, তাতে কনভার্ট করে আমাদের পোষাচ্ছে না, তাদের দাবি যারা বাড়ালে সুবিধা হয়। এই বিবেচনাটা ট্যারিফ কমিশন ইন্টারন্যাশনাল বাজার যাচাই বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় এবং মিল মালিক অ্যাসোসিয়েশন বসে এটাকে তারা দাবি করলে তো হবে না, তারা যাচাই বাছাই করে এটা একটা রেট ফিক্সড আপ করবে। ডিটি সরকার কমাইছে, কমানোর পরে কেজিতে 10-12 টাকা কমার কথা, কিন্তু কমে নাই। কিন্তু বাড়াইলে আবার 10-12 টাকা বা আরও বাড়বে। বাড়লে বলে লাভ তো ওরাই হচ্ছে, আমাদের তো সাধারণ ভোক্তারা কোনো লাভবান হচ্ছে না। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি উৎপাদক কোম্পানি বা তাদের প্রতিনিধিরা, তবে জানিয়েছে 7 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পাঠানো হচ্ছে 1,500 সেনা সদস্য, সাথে থাকছে সামরিক বিমান ও হেলিকপ্টার। অবৈধ অভিবাসীদের ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই মরিয়া যে রীতিমতো যুদ্ধ সাজে সীমান্তে যাচ্ছে সেনারা। এরই মধ্যে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছে বেশ কিছু অবৈধ অভিবাসীকে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় যুদ্ধ সাজে মার্কিন বাহিনী। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি যোগ দিয়েছে স্টেট ট্রুপারের সদস্যরাও। এর পাশাপাশি মেক্সিকো সীমান্তে 1,500 সেনা সদস্য, সামরিক বিমান ও হেলিকপ্টার পাঠানো হচ্ছে। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে 10,000 সেনা সদস্যকে। স্বাভাবিকভাবেই আমাদের উপর চাপ বাড়বে। এখন অনুপ্রবেশকারীদের গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সংখ্যা বেড়ে যাবে। এছাড়াও বিস্তীর্ণ খামার এবং বনাঞ্চলের মধ্য দিয়ে মানব পাচারের চেষ্টাও বাড়বে। এতে বাড়তে পারে প্রাণহানির সংখ্যাও।
দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই প্রতিক্রিয়া চলছে ধরপাকড়। মেক্সিকো ফেরতও পাঠানো হয়েছে বেশ কিছু অনুপ্রবেশকারীকে। এরই মধ্যে মেক্সিকোর নাগরিক নন এমন অনেক অবৈধ অভিবাসীও রয়েছেন বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্টের। যারা মেক্সিকোর নাগরিক নন তাদের গ্রহণ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি আমাদের। তারা যদি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যেতে চান তাহলে মার্কিন প্রশাসনের উচিত তাদের সে দেশেই ফেরত পাঠানো। এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এদিকে সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের ঘোষণার পর পাল্টা কড়াকড়ি আরোপ করেছে মেক্সিকো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই দেশটিতে বসবাসরত 18,000 অবৈধ অভিবাসীকে ফেরত নিতে শুরু করেছে ভারত। এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। সীমান্তে তো বটেই, বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে ধরপাকড়। ট্রাম্পের অভিষেকের দিনে নিউ ইয়র্কে অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছেন 4 বাংলাদেশীও। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের এই কড়াকড়িতে ছড়িয়েছে আতঙ্ক। অভিবাসন ইস্যুতে যে কঠোর হবেন নির্বাচনের আগে বেশ খোলামেলাভাবেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় অভিষেকের দিনই জারি করেন এ সংক্রান্ত নির্বাহী আদেশ। অবৈধ অভিবাসীদের ক্রিমিনাল এলিয়েন আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন বের করে দেওয়ার। এমন কঠোর অবস্থানের পরই 18,000 অবৈধ ভারতীয়কে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লি, যাদের বেশিরভাগই গুজরাটি ও পাঞ্জাবি। গেল বছর নভেম্বরে এই 18,000 ভারতীয়কে অবৈধ হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে আনুষ্ঠানিকভাবে 18,000 বলা হলেও এই সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য মতে গেল বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক হয়েছে 18,500-এর বেশি ভারতীয়। আগের 2 বছরে এ সংখ্যা ছিল প্রায় 2 লাখ। ট্রাম্পের অভিষেকের পর অভিযানে নিউ ইয়র্ক থেকে আটক হয়েছেন 4 বাংলাদেশীও। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও। অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্য মতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যার হিসেবে শীর্ষ দেশ মেক্সিকো। এরপরই আছে এল সালভেদর, গুয়াতেমালা আর চীনের নাম। আগের মেয়াদে ক্ষমতায় এসেও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। সে সময়ও মানবাধিকার সংস্থাগুলো সহ সাধারণ নাগরিকদের তোপের মুখে পড়তে হয়েছিল তাকে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দর্শক, সেই সাথে শেষ করছি আজকের দুপুরের বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।